সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস। ওকে, এই সম্পূর্ণ গল্পটি বা সম্পূর্ণ কোর্সটি আমরা পড়ব বাংলা অর্থসহ, এবং এখানে তোমাদের যে এক্সারসাইজ রয়েছে বা যে প্রশ্নগুলো রয়েছে তার সলিউশন বা উত্তর কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই লেসনটার বাংলা অর্থ তোমরা যেমন খুব ভালোভাবে বুঝতে পারবে, তেমনি এখানে যে প্রশ্ন বা এক্সারসাইজগুলো রয়েছে তার উত্তরও তোমরা কিন্তু জানতে পারবে এই ভিডিওটার মাধ্যমে। এবং তোমাদের যদি কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় এই লেসন থেকে, তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরও কিন্তু তোমরা পরীক্ষায় অনায়াসে লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিও আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9 এর ইংলিশ লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস, অর্থাৎ মনোজ দাসের লেখা এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই সম্পূর্ণ গল্পটির বাংলা অর্থ এবং এখানে যে প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো। তো এখানে প্রথমে দেখো গল্পটার অর্থ কি। টেলস মানে হচ্ছে কি, টেলস মানে হচ্ছে গল্প বা কাহিনী। অফ ভোলা, ভোলা হচ্ছে একজন ব্যক্তির নাম। আর গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা মানে হচ্ছে দাদু। অর্থাৎ টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর কাহিনী বা ভোলা দাদুর গল্প। ঠিক আছে। অফ, অফ মানে কি, অফ মানে এর বা র অর্থে অফ, ঠিক আছে, ব্যবহার করা হয়। তো এটা ভোলা দাদুর কাহিনী, এটা হচ্ছে বাংলা অর্থ এই যে নামটা রয়েছে এই নামটার। ঠিক আছে। এরপর দেখো আমরা এখানে প্রথমে এখানে যেটা রয়েছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। টেক্সট মানে হচ্ছে গল্প, আর অথর মানে হচ্ছে লেখক। লেখক এবং গল্প সম্পর্কে আমাদের এখানে প্রথমে একটু তথ্য দেওয়া আছে, জাস্ট এটা আমরা পড়ব, তারপর মূল গল্পটি পড়ে প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নেব। তো এখানে প্রথমে কি বলা হচ্ছে, মনোজ দাস 1934 ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তো দেখো মনোজ দাস, মনোজ দাসের জন্ম হচ্ছে 1934 খ্রিস্টাব্দে। ইজ মানে হন, অ্যান্ড মানে একজন, ইন্ডিয়ান মানে ভারতীয়, অ্যাওয়ার্ড উইনিং, অ্যাওয়ার্ড মানে হচ্ছে কি পুরস্কার, আর উইনিং মানে বিজেতা। তো মনোজ দাস একজন ভারতীয় পুরস্কার বিজেতা, বিলিঙ্গুয়াল রাইটার। বিলিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষিক, তিনি দুটো ভাষা জানেন। রাইটার মানে হচ্ছে লেখক। তো মনোজ দাস একজন ভারতীয় পুরস্কার বিজেতা দ্বিভাষিক লেখক। ঠিক আছে। হু রাইটস, হু মানে হচ্ছে যিনি, রাইটস মানে লেখেন আর কি। তিনি লেখেন ইন ওড়িয়া, অর্থাৎ ওড়িয়া ভাষায়, অ্যান্ড ইংলিশ এবং ইংরেজি ভাষায়। তো মনোজ দাস একজন ভারতীয় পুরস্কার বিজেতা দ্বিভাষিক লেখক, যিনি ওড়িয়া এবং ইংরেজি এই দুটো ভাষাতেই লেখেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তো দেখো হি হ্যাজ রিটেন মানে হচ্ছে কি তিনি লিখেছেন। ম্যানি নোভেলস, নোভেলস মানে হচ্ছে উপন্যাস, তিনি অনেক উপন্যাস লিখেছেন। ম্যানি মানে অনেক, তিনি অনেক উপন্যাস লিখেছেন। শর্ট স্টোরিজ, শর্ট মানে ছোট, আর স্টোরিজ মানে গল্প, তো ছোট গল্প লিখেছেন। পোয়েমস মানে কবিতা লিখেছেন। ট্রাভেলাক্স মানে হচ্ছে ভ্রমণ কাহিনী, তো ভ্রমণ কাহিনী লিখেছেন। অ্যান্ড আর্টিকেলস মানে হচ্ছে কি প্রবন্ধ। অন হিস্ট্রি অ্যান্ড কালচার, কালচার মানে হচ্ছে সংস্কৃতি, হিস্ট্রি মানে ইতিহাস, তো সংস্কৃতি এবং ইতিহাসের উপর তিনি প্রবন্ধও লিখেছেন। ঠিক আছে। তো এইগুলো তিনি লিখেছেন। তো এরপর দেখো যে পরের প্যারাগ্রাফে কি রয়েছে, এটা আমাদের গল্প সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে। তো কী বলা হচ্ছে, দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স সিন থ্রু দ্য আইজ অফ আ ইয়াং ম্যান হু হ্যাড নন হিম ক্লোজলি। তো দেখো দিস টেক্সট বলতে, টেক্সট মানে হচ্ছে এই গল্প আর কি, দিস মানে হচ্ছে এই বা এটি। তো এই গল্পটি ইজ অ্যান এডিটেড ভার্সান মানে হচ্ছে কোনো জায়গা থেকে যেটাকে এডিট করে নেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, সংক্ষিপ্ত একটা অংশ, ঠিক আছে, সেটা তুলে নেওয়া হয়েছে। অফ দাসের শর্ট স্টোরি, অর্থাৎ এই যে গল্পটা আমরা পড়বো এটা হচ্ছে এই মনোজ দাসের ছোট শর্ট স্টোরি মানে ছোট গল্প থেকে একটা তুলে নেওয়া একটা সংক্ষেপিত একটা অংশ। হুইচ ন্যারেটস, যেটা, হুইচ মানে কি যেটা, ন্যারেটস মানে হচ্ছে বর্ণনা করে বা বর্ণনা দেয়, ভোলা গ্র্যান্ডপাস অর্থাৎ ভোলা দাদুর হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স। হিলারিয়াস মানে হচ্ছে হাস্যকর, অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে কি দুঃসাহসিক কাজ। তো এই যে ভোলা দাদুর বিভিন্ন মানে হাস্যকর যে দুঃসাহসিক কাজ সেইগুলো বর্ণনা করে আমাদের এই গল্পটার মাধ্যমে। ওকে, সিন থ্রু দ্য আইজ অফ আ ইয়াং ম্যান। তো ইয়াং ম্যান মানে কি যুবক, একটা যুবক মানুষ আর কি। ঠিক আছে। তো একটা যুবকের চোখের দ্বারা দেখা, সিন মানে হচ্ছে কি দেখা, থ্রু দ্য আইজ মানে একটা যুবক, মানে একটা মানুষ আর কি, যে হোক। তো সে এই মানুষ, এই যে আমাদের ভোলা দাদুর এই যে কাণ্ড কারখানা সেগুলো সে নিজের চোখে দেখেছে, সে দেখে আমাদের এখানে এই গল্পের মাধ্যমে বর্ণনা করছে আর কি। হু হ্যাড নন হিম, যে তাকে চেনে বা জানে, ক্লোজলি মানে হচ্ছে কাছ থেকে, তাকে বলতে এই ভোলা দাদুকে। ঠিক আছে। এই ইয়াং ম্যান, ঠিক আছে, এই লোকটা এই ভোলা দাদুকে খুব কাছ থেকে চেনে বা জানে, এবং তার কাণ্ড কারখানাগুলো সে নিজের চোখে দেখেছে, দেখার পরে আমাদের এখানে বর্ণনা করছে আর কি এই গল্পটার মাধ্যমে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিন্স। তো হিন্স মানে হচ্ছে এখানে নির্ভর, ঠিক আছে, ডিপেন্ডেন্ট আর কি।
তো দ্য সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস মানে হচ্ছে ভুলে যাওয়া, এরকম ভুলো মন আর কি, অফ ভোলা গ্রান্ডপা। তো ভোলা গ্রান্ডপার বা ভোলা দাদুর এই সরলতা এবং ভুলো মনা এই যে ব্যাপারটা প্রোভাইডস অ্যান এলিমেন্ট মানে একটা উপাদান আমাদেরকে প্রোভাইডস করে বা সরবরাহ করে, অফ হিউমার মানে হচ্ছে হাস্যকরের একটা উপাদান এখানে সরবরাহ করে, অন হুইচ দ্য স্টোরি হিন্স যেটার উপরে এই গল্পটা নির্ভর করে আর কি। অর্থাৎ ভোলা দাদুর যে বিভিন্ন হাস্যকর যে দুঃসাহসিক কাজ সেই জিনিসগুলো আমাদের এই গল্পটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো দেখো এরপর আমরা যে মূল গল্প সেটা আমরা পড়ব। তো দেখো প্রথমে এখানে কি বলা হয়েছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ইস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ মানে হচ্ছে কি গ্রাম। তো এখানে দেখো ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু, অ্যান্ড হিজ ওয়াইফ এবং হিজ মানে কি তার, অ্যান্ড মানে এবং, ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী। তো ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড মানে হচ্ছে বাস করতো আর কি, অ্যাট দ্য ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম দিক, আর এন্ড মানে হচ্ছে শেষ, ঠিক আছে, মানে পশ্চিম দিকের একেবারে শেষ প্রান্তে, অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের। তো আমাদের গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে মানে পশ্চিম দিকের শেষ প্রান্তে এই ভোলা দাদু এবং তার স্ত্রী থাকতেন বা বাস করতেন। এরপর দেখো, আ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হার্ট। তো আর লার্জ মানে হচ্ছে কি অনেক বড়, বিশাল, বকুল ট্রি মানে হচ্ছে একটা বকুল গাছ, বিশাল একটা বকুল গাছ, ওভার শ্যাডো মানে কি, শ্যাডো মানে হচ্ছে ছায়া, আর ওভার শ্যাডো মানে হচ্ছে যেটাকে একবারে পুরোপুরি ছায়া দিয়ে ঘিরে রাখে আর কি। দেয়ার হার্ট মানে হচ্ছে তাদের কুঁড়ে ঘর, দেয়ার বলতে এখানে ভোলা দাদু এবং তার স্ত্রী। তো তাদের যে একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল সেই কুঁড়ে ঘরটাকে এই যে একটা বিশাল বকুল গাছ ছিল সেই বকুল গাছটা তাদের ঘরটাকে পুরো একদম ছায়া দিয়ে ঘিরে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, ঠিক আছে। তো দেখো ইন দ্য বোকাল ট্রি মানে হচ্ছে এই বকুল গাছে, লিভড মানে হচ্ছে থাকতো বা বাস করতো, আর স্মল একটি ছোট্ট, ট্রুপ মানে হচ্ছে দল আর কি, ঠিক আছে, অফ মাঙ্কিজ বানরের একটা ছোট্ট দল এই সেই বকুল গাছটায় থাকতো, ঠিক আছে, যেখানে এই ভোলা দাদুর বাড়ি ছিল সেখানটায়। এরপর দেখো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তো ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড মানে হচ্ছে কি কোনো কিছু মনে করা। তো ভোলা দাদু এবং তার স্ত্রী এটাতে কোনো কিছু মনে করতো না, যে সেই গাছের উপরে একদল বানর থাকতো তারা লাফাঝাফা করতো, তো সেটাতে কিন্তু তারা কিছু মনে করতো না। তো এরপর দেখো পরের প্যারাগ্রাফে কি রয়েছে, ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। তো কী বলা হচ্ছে, ওয়ান মানে হচ্ছে একটা, মুনলিট মানে হচ্ছে কি চাঁদনি, মানে চাঁদ উঠেছে আর কি, জ্যোৎস্না রাত আর কি। তো সেই মুনলিট মানে চাঁদনি, নাইট মানে রাত্রিবেলায়, উই ওয়ার রিটার্নিং মানে আমরা ফিরছিলাম, রিটার্ন মানে হচ্ছে ফেরা, তো উই ওয়ার রিটার্নিং আমরা ফিরছিলাম, ফ্রম আ ফেস্টিভ্যাল মানে হচ্ছে কি একটা উৎসব, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম, এখানে ফ্রম মানে হচ্ছে থেকে, ঠিক আছে। তো একটা চাঁদনির রাতে আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি মানে হচ্ছে কি কুয়াশাচ্ছন্ন। দেখো দ্য রোড মানে রাস্তা ওয়াজ মানে কি ছিল, রাস্তা ছিল, লং মানে দীর্ঘ পথের রাস্তা আর কি, পথ আর কি তারা হেঁটে গিয়েছিল, অ্যান্ড ফগি মানে রাস্তাটা তখন ছিল কি কুয়াশাচ্ছন্ন, যেহেতু রাত্রিবেলায়, ঠিক আছে, তো কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। তো আই ওয়াজ রাইড মানে কি চড়া বা চাপা, তো আই ওয়াজ রাইডিং মানে আমি চড়েছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স মানে কি কাঁধ, চৌকিদার্স মানে হচ্ছে গ্রামের যে ভিলেজ চৌকিদার্স মানে গ্রামের যে চৌকিদার, সেই চৌকিদারের কাঁধে আমি ছিলাম আর কি, ঠিক আছে। এখানে যে গল্পটা যিনি বলছেন আর কি, ঠিক আছে, তো সেই চৌকিদারের কাঁধে বসে আসছিল আর কি। সাডেনলি হঠাৎ ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। তো দেখো সাডেনলি মানে কি হঠাৎ করে ভোলা দাদু কি করলো, ভোলা দাদু লেট আউট আ লাউড ওয়েল, লাউড মানে কি, লাউড মানে খুব জোরে আওয়াজ করা, উচ্চ স্বরে আওয়াজ করা, ওয়েল মানে হচ্ছে কান্নাকাটি করা এরকম। তো হঠাৎ করে ভোলা দাদু খুব জোরে কান্নাকাটি করা শুরু করলো বা জোরে চিৎকার করা শুরু করলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। তো দেখো এভরিওয়ান মানে হচ্ছে কি প্রত্যেকে, ইন আওয়ার পার্টি মানে হচ্ছে দল, যে অর্থাৎ তারা যে কজন সেই মেলা মানে অনুষ্ঠানে গিয়েছিল এবং সেখান থেকে আসছিল, সেই মানে প্রত্যেকেই কি হলো, সেই দলের প্রত্যেকেই ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়ে গেল, যে ভোলা দাদু হঠাৎ করে কেঁদে উঠলো কেন বা চিৎকার করে উঠলো কেন। উই হল্টেড মানে হচ্ছে এখানে স্টপ বা থামা, তো আমরা থেমে গেলাম, সবাই থেমে গেল কী হয়েছে ব্যাপারটা দেখার জন্য। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন অফ দ্য ফেস্টিভ্যাল। দেখো এনকোয়ারি মানে কি কোনো কিছু
জিজ্ঞাসা করা বা আর কি, ঠিক আছে, মানে পরীক্ষা করে দেখা কি ব্যাপারটা কি সেটা। তো এনকোয়ারি রিভিল মানে হচ্ছে প্রকাশ পাওয়া। তো এনকোয়ারি করে দেখা গেল বা প্রকাশ পেল যেটা, সেটা হচ্ছে কি দ্যাট ভোলা গ্রান্ডপা, যে ভোলা গ্রান্ডপা হ্যাড টেকেন মানে এনেছিল হিজ গ্র্যান্ডসন, তার গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি আর কি, তার নাতিকে মেলাতে এনেছিল টু দ্য ফেস্টিভ্যাল মানে মেলাতে। তো এনকোয়ারি করে সেটা দেখা গেল যে মানে জিজ্ঞাসা করে দেখা গেল কি যে ভোলা দাদু তার নাতিকে মেলায় নিয়ে এসেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। দেখো হি হ্যাড টাইটলি মানে হচ্ছে শক্ত করে, হেল্ড মানে হচ্ছে ধরে রেখেছিল, অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, অর্থাৎ তার নাতির বা সেই ছেলেটির, এখানে সেই ছেলেটি বলতে তার নাতির, ভোলা দাদুর নাতির দুটো আঙ্গুল ভোলা দাদু খুব শক্ত করে ধরে রেখেছিল মেলার মধ্যে আর কি। হি ডিড নট রিয়েলাইজ ওয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। দেখো হি ডিড নট রিয়েলাইজ মানে হচ্ছে বুঝতে পারা। তো হি ডিড নট রিয়েলাইজ মানে তিনি বুঝতে পারেননি, অর্থাৎ ভোলা দাদু বুঝতে পারেননি হোয়েন মানে কখন, দোজ ফিঙ্গার্স মানে সেই আঙুলগুলি বা সেই আঙুল দুটি, যে আঙুল দুটি তার নাতি ধরে রেখেছিল সেই আঙুল দুটি স্লিপড আউট মানে হচ্ছে পিছলে যাওয়া আর কি, সে কখন সে পিছলে গিয়েছিল বা হাত ফসকে গিয়েছিল সেটা ভোলা দাদু বুঝতেই পারেননি। এরপর দেখো ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। তো ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু অ্যাজ কন্টিনিউইং মানে কন্টিনিউ করা বা হেঁটে চলা, অ্যাজ বিফোর মানে আগে যেমন হেঁটে আসছিল বা হেঁটে চলছিল সেই একইভাবে ভোলা দাদু কিন্তু হেঁটেই চলেছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। দেখো দেন মানে কি তারপর, সামওয়ান মানে কোনো একজন, আস্কড মানে জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, এখানে গ্রিপ মানে হচ্ছে কি ধরা, শক্ত করে ধরা, যে তিনি কি ধরে আছেন। অর্থাৎ ভোলা দাদুর যে নাতি তার সে কিন্তু হাত ফসকে কোথাও চলে গেছে, কিন্তু তারপরে ভোলা দাদুর মনে নেই যে তার নাতি হাত ফসকে চলে গেছে, এবং সে সেইভাবেই যেন কারো একটা হাত শক্ত করে ধরে আছে এরকম মানে ভঙ্গি করে সে হাঁটছে। এবং সেটা দেখে একজন ব্যক্তি কি বলল যে ভোলা দাদু যে তুমি এরকম করে শক্ত করে কি ধরে আছো। এরপর দেখো হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ ওয়েল। তো এরপর হি রিমেম্বার্ড মানে সে মনে করলো বা স্মরণ করলো হিজ গ্র্যান্ডসন তার নাতিকে। তো তার তখন মনে পড়লো যে সে তার নাতিকে মেলায় নিয়ে এসেছিল এবং সেই তার নাতির হাত ধরে রেখেছিল, কিন্তু সে এখন আর তার হাতে ধরা নেই, সে তার নাতি তার হাত ফসকে চলে গেছে। এটা যখন সে বুঝতে পারলো বা জানতে পারলো, অর্থাৎ ভোলা দাদু ভুলে গিয়েছিল যে তার নাতি হাত ফসকে চলে গেছে, ঠিক আছে। যখন একটা লোক বললো যে তুমি কার কি ধরে আছো এরকম শক্ত করে, তখন ভোলা দাদু মনে পড়লো যে সে তার নাতিকে এনেছিল, ঠিক আছে। এবং সেটা মনে করতে সে কী করলো, লেট আউট আ লাউড ওয়েল, এবং উচ্চস্বরে কেঁদে উঠলো বা উচ্চস্বরে চিৎকার করে উঠলো, ঠিক আছে। তো এর পরের প্যারাগ্রাফে দেখো কি রয়েছে, মাই ফাদার চোজ টু সার্ভ আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তো মাই ফাদার মানে আমার বাবা, এখানে আমার বাবা বলতে এখানে গল্পটা যিনি বলছেন আর কি, যে বলছে বা যে গল্পটা, ঠিক আছে, সেই লেখক আর কি। তো মাই ফাদার মানে আমার বাবা, চুজ মানে হচ্ছে চুজ করলেন বা বেছে নিলেন, ঠিক আছে, নির্বাচন করলেন, টু সার্ভ আইড মেন, দুজন সার্ভ আইড মানে হচ্ছে কি তীক্ষ্ণ চোখযুক্ত দুজন লোক আর কি, যাদের দৃষ্টি খুব ভালো আর কি, সেরকম দুজন লোককে বেছে নিলেন তাদের যে দলের মধ্যে যে সমস্ত লোক ছিল তাদের মধ্যে থেকে, ফ্রম আওয়ার পার্টি মানে আমাদের দল থেকে, টু গো ব্যাক মানে ফিরে যেতে, উইথ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর সঙ্গে, টু দ্য ফেস্টিভ্যাল অর্থাৎ মেলায়। সেই ভোলা দাদুর নাতি তো হারিয়ে গেছে, তো তাকে খোঁজার জন্য এখানে লেখকের যে বাবা তিনি কী করলেন, আরও দুজন ব্যক্তিকে সঙ্গে নিলেন যাদের দৃষ্টিশক্তি খুব ভালো, সেরকম দুজনকে নিয়ে ভোলা দাদুর সঙ্গে আবার মেলাতে গেলেন ভোলা দাদুর নাতিকে খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তো দেখো দ্য গ্র্যান্ডসন মানে নাতিকে, ওয়াজ ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া গেল, বিফোর লং মানে হচ্ছে অনেক বেশি খোঁজাখুঁজি না করেই পাওয়া গেল আর কি, ঠিক আছে, ভোলা দাদুর নাতিকে। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। তোকে হি হ্যাড টেকেন মানে সে নিয়েছিল আ কজি মানে হচ্ছে আরামদায়ক আর কি বা কমফোর্টেবল, ঠিক আছে, একটা আরামদায়ক শেল্টার মানে আশ্রয় নিয়েছিল, শেল্টার মানে কি আশ্রয়, আন্ডার দ্য কাউজ বেলি, আন্ডার মানে হচ্ছে নিচে, আর কাউজ মানে কি গরুর বেলি মানে হচ্ছে পেট, একটা গরুর পেটের নিচে সেই ছেলেটা একটা একটা মানে সেফটির, কজি মানে হচ্ছে সেফটি বা নিরাপদ, একটা নিরাপদ আশ্রয় সে নিয়েছিল, অর্থাৎ একটা গরুর পেটের তলায় সে বসেছিল আর কি, ঠিক আছে, সেই ভোলা দাদুর ছেলেটা, ঠিক আছে, ভোলা দাদুর নাতি। তো এখানে দেখো
এই যে ছেলেটা এখানে বসে রয়েছে পেটের তলায় এবং সেখান থেকে তারা খুঁজে পেয়েছিল। তো এরপরের প্যারাগ্রাফে দেখো আমাদের কি রয়েছে, আই রিমেম্বার আনাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। তো এখানে লেখক বলছেন কি আই রিমেম্বার মানে আমার মনে পড়ে, রিমেম্বার মানে কি মনে করা বা মনে পড়া, আনাদার মানে আরেকটি, ফানি ইনসিডেন্ট মানে ফানি মানে মজাদার, ইনসিডেন্ট মানে ঘটনা। তো আমার মনে পড়ে আরেকটি মজাদার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এই যে ভোলা দাদুর যে গল্পটা বা যে ঘটনাটা, এই ঘটনার সঙ্গে আমার বাবার এক ঘটনাও কিছুটা জড়িত ছিল। তো সেরকম একটা ঘটনা লেখকের মনে পড়ছে এবং তিনি সেটা আমাদের এখন বর্ণনা করবেন। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। তো ইট হ্যাড বিন মানে এটা ছিল, আর রেনি আফটারনুন মানে রেনি মানে বৃষ্টি পড়ছে এরকম একটা বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা wild with excitement told my father and his friends that he had seen a gang of pirates. দেখো ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে প্রচণ্ড উত্তেজনায়, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা মানে প্রচণ্ড উত্তেজনায়, উত্তেজনা অবস্থায় কী করলেন, টোল মানে বললেন, মাই ফাদার মানে আমার বাবাকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদের, অর্থাৎ আমার বাবাকে এবং আমার বাবার বন্ধুদের, লেখকের বাবাকে এবং তার বাবার বন্ধুদের এই ভোলা দাদু বললেন, কি বললেন, দ্যাট যে হি হ্যাড সিন তিনি দেখেছিলেন, এ গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মানে হচ্ছে কি জলদস্যু, আর গ্যাং মানে হচ্ছে কি একটা দল আর কি, একটা জলদস্যুর একটা দলকে তিনি দেখেছিলেন, কে ভোলা দাদু দেখেছিলেন। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। দেখো দে ওয়ার বারিং মানে কি, বারিং মানে হচ্ছে পোঁতা, কোনো কিছুকে পোঁতা, তো মাটিতে পোঁতা আর কি। তো দিয়ে ওয়ার বারিং তারা পুঁতে রাখছিল, আর লার্জ বক্স একটা বিশাল একটা বাক্সকে পুঁতে রাখছিল, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস মানে হচ্ছে বালিয়াড়ি, বালির গাদা রয়েছে, সেই বালির গাদায় তারা একটা বিশাল একটা বাক্স পুঁতে রাখছিল, কারা, এই যে গ্যাং অফ পাইরেটস এরা, তো এই জলদস্যুর দলেরা। অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের পাশে, সিশোর মানে সমুদ্রের যে তীর রয়েছে, সেই সমুদ্রের তীরে যেখানে বালিয়াড়ি আছে, বালির ঢিবি, সেখানে একটা বিশাল বড় বাক্স এই মানে এই জলদস্যুর দলেরা সেখানে সেই বালির মধ্যে পুঁতে রাখছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তোকে অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে কী করলো, ফাদার মানে লেখকের বাবা আর কি, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস লেখকের বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড মানে শুরু করলো, লুকিং ফর মানে খুঁজতে, দ্য হিডেন ট্রেজার মানে সেই হিডেন মানে কি গুপ্ত, ট্রেজার মানে ধন বা সম্পদ, সেই গুপ্ত সম্পদ বা গুপ্ত ধনটাকে খোঁজার জন্য তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো। ঠিক আছে, যেহেতু সেই এই যে জলদস্যুর দলেরা কী করেছিল, বালির মধ্যে একটা বড় বাক্স পুঁতে রেখেছিল এবং সেটাকে খোঁজার জন্য লেখকের বাবা এবং তার বন্ধুরা বেরিয়ে পড়লো। ইভিনিং পাস্ট অন টু নাইট। তো দেখো বিকেলবেলা এই ঘটনাটা বলেছিল কে, ভোলা দাদু। তারপর কী হলো, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, পাস্ট মানে সন্ধ্যা অতিবাহিত হয়ে গেল, অন টু নাইট এবং রাত্রি নেমে আসলো। ঠিক আছে, মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। তো মুনলাইট মানে চাঁদের আলো, কেম ইন মানে বেরিয়ে আসলো, কেম ইন থ্রু দ্য ক্লাউড মানে মেঘের মধ্যে থেকে চাঁদের আলো বেরিয়ে আসলো, অর্থাৎ সন্ধে পেরিয়ে রাত গড়ালো, তারপর চাঁদের আলো আসলো। ঠিক আছে, আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। এখানে আ প্যাক অফ জ্যাকেলস মানে হচ্ছে কি শিয়াল, অর্থাৎ এ প্যাক অফ মানে একদল শিয়াল, ওয়ার হাউলিং মানে হচ্ছে চিৎকার করছিল, হুক্কা হাওয়া যেরকম করে আর কি শিয়ালরা, এখানে হাউলিং বলতে শিয়ালের যে ডাক সেটাকে বলা হয় হাউলিং। তো একদল শিয়াল তখন ডাকতে শুরু করলো, যে সন্ধ্যার পর যে রাত নেমে আসলো, রাত্রি হলে কিন্তু শিয়ালরা ডাকে, তো শিয়াল ডাকতে শুরু করলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট মানে কি মধ্যরাত্রি। তো ইট ওয়াজ পাস্ট মানে এটা অতিবাহিত হয়ে গেল, মিডনাইট মানে মধ্যরাত্রি কিন্তু অতিবাহিত হয়ে গেল তাদের সেই মানে গুপ্তধনটা খুঁজতে। ঠিক আছে, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। তো দেখো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে ঠিক এই সময় বলতে বিকেলবেলায় ঘটনাটা বলেছিল ভোলা দাদু, তারপর তারা সেই সম্পদ খুঁজতে শুরু করলো এবং তারপর কী হলো, মধ্যরাত্রি কিন্তু পেরিয়ে গেল। এই মধ্যরাত্রি পেরিয়ে যাওয়ার পর ঠিক সেই সময়ে ভোলা দাদু কী করলো, ভোলা দাদু কনফেসড মানে হচ্ছে প্রকাশ করলো, ভোলা দাদু বা স্বীকার করলো, কনফেসড মানে হচ্ছে স্বীকার করা। ঠিক আছে, ভোলা দাদু স্বীকার করে নিল কি, দ্যাট দেয়ার ওয়ার নো রিয়েল ট্রেজার, যে দেয়ার ওয়ার নো রিয়েল মানে হচ্ছে কি প্রকৃত বা বাস্তবে কোনো রিয়েল ট্রেজার মানে প্রকৃত ট্রেজার মানে হচ্ছে সম্পদ ছিল না।
কেন না ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। তো দেখো কী বলা হচ্ছে, ইট ওয়াজ এটা ছিল অল আ ড্রিম এটা ছিল সম্পূর্ণ একটা স্বপ্ন, হুইচ হি হ্যাড যেটা তিনি দেখেছিলেন ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। মিড ডে মানে হচ্ছে কি দুপুরবেলা, আর ন্যাপ মানে হচ্ছে কি ঘুমানো আর কি, দুপুরবেলা যে অনেকে ছোট্ট ঘুম দেয় আর কি হালকা করে, তো সেটাকে বলা হয় মিড ডে ন্যাপ। তো ভোলা দাদু যখন দুপুরবেলা ছোট্ট মানে ঘুমাচ্ছিলেন, সেই ঘুমের ঘোরে তিনি স্বপ্নটা দেখেছিলেন যে একদল জলদস্যুর দল ওই সমুদ্রের তীরে একটা বড় বাক্স পুঁতে রাখছে, এবং সেটা তিনি এই লেখকের বাবাকে বললেন, এবং তার শুনে কী করলো, তারা সেই সম্পদ খুঁজতে শুরু করলো। এটা ছিল ভোলা দাদুর একটা মানে ভুল একটা ধারণাটা, তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি স্বপ্ন দেখেছেন, তিনি ভাবছেন কি এটা সত্যি ঘটনা, এবং সেটা তিনি এই লেখকের বাবাকে বললেন। তারপর তারা এই সম্পদ খুঁজতে শুরু করলো বিকেল থেকে একবার মধ্যরাত্রি পর্যন্ত, এবং মধ্যরাত্রির শেষে তখন ভোলা দাদু বললেন কি না, কোনো মানে প্রকৃত কোনো সম্পদ নেই, এটা আমি একটা স্বপ্ন দেখেছিলাম দুপুরবেলায় ঘুমের সময়, ঠিক আছে। তো এরপর দেখো, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। তো এখানে কি বলা হয় যে ওয়ান্স মানে একদা বা এক সময়, ভোলা গ্র্যান্ডপা বা অর্থাৎ ভোলা দাদু হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার, ভোলা দাদু একটা গ্রেট অ্যাডভেঞ্চার, মহান, গ্রেট মানে মহান, অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ, একটা মহান একটা দুঃসাহসিক কাজ করেছিল কি ইন দ্য সুন্দরবন মানে সুন্দরবনে আর কি, ঠিক আছে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবন। তো ইন দোজ ডেজ মানে ইন দোজ ডেজ অর্থাৎ সেই সময়, যে সময়কার কথাটা বলা হচ্ছে, সেই সময় বা সেই সময়কার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্স অর্থাৎ সুন্দরবনের যে বাঘ থাকে তাকে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার্স। সেই রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, ফ্রিলি মানে হচ্ছে মুক্তভাবে বা স্বাধীনভাবে, রোমড মানে ঘুরে বেড়াতো, দ্য ডেন্স জাঙ্গলস, ডেন্স মানে হচ্ছে ঘন, জাঙ্গল মানে হচ্ছে জঙ্গল, তো ঘন জঙ্গলে এই রয়্যাল বেঙ্গল টাইগার মানে ফ্রিলি ঘুরে বেড়াতো, ঠিক আছে, অফ সুন্দরবনস মানে সুন্দরবনের। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। দেখো পিপল টু কেয়ার মানে কি সতর্ক থাকা, বা মানুষজন সতর্ক থাকতো, টু মুভ মানে কি এদিক ওদিক ঘোরাফেরা করার জন্য, অ্যাবাউট অনলি ইন গ্রুপস, এবং কী হতো অনলি ইন গ্রুপ মানে দলবদ্ধভাবেই কিন্তু সেই সময় মানুষ কী করতো মানে ঘোরাঘুরি করতো, পার্টিকুলারলি আফটার সানডাউন, পার্টিকুলারলি মানে বিশেষভাবে বা বিশেষ করে আফটার সানডাউন মানে সানডাউন মানে সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্য অস্ত যাওয়ার পর মানুষজন কিন্তু কী করতো দলবদ্ধভাবে ঘুরে বেড়াতো এবং খুব সতর্কতার সঙ্গে ঘুরে বেড়াতো, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা পড়লাম। এরপর দেখো, ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তো ওয়ান ইভিনিং মানে একদিন সন্ধ্যাবেলায়, ইভিনিং মানে কি সন্ধ্যাবেলায়, তো একদিন সন্ধ্যাবেলায় ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন, রিটার্নিং মানে ফিরছিলেন, রিটার্ন মানে ফেরা, ফ্রম দ্য উইকলি মার্কেট, উইকলি মার্কেট মানে সাপ্তাহিক মার্কেট মানে সপ্তাহে যে বাজার বসে বা হাট বসে, তো সেই বাজার থেকে বা হাট থেকে ভোলা দাদু একবার ফিরছিলেন, বাজার টাজার করে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years behind him he heard a growl of a রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো সাডেনলি মানে কি হঠাৎ করে, অ্যাট আ ডিস্টেন্স মানে একটু ডিস্টেন্স মানে দূরত্ব, একটু দূরত্বে, অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম মানে তার বিহাইন্ড মানে পিছনে, অর্থাৎ তার পিছনে অ্যাবাউট 5 years, 5 years মানে 5 গজ, ইয়ার্স মানে কি গজ, 1 গজ মানে সাধারণত 2 হাতে সাধারণত 1 গজ হয়, ঠিক আছে, 3 ফুটে, তো এরকম এই 5 গজ তার পিছনে মানে প্রায় 5 গজ দূরত্বে বা 5 গজ ডিস্টেন্সে হি হার্ড তিনি শুনতে পেয়েছিলেন কি গ্রাউল মানে কি বাঘের আওয়াজ, যেটাকে ঠিক আছে বা বাঘের গর্জন সেটাকে বলা হয় গ্রাউল। তো দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন তিনি শুনতে পেয়েছিলেন, ঠিক তার পিছনে 5 গজ দূরত্বে বাঘটা ছিল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। তো দেখো ভোলা গ্র্যান্ডপা কী করলেন, টার্নড মানে ঘুরে দাঁড়ালেন, অ্যান্ড ফাউন্ড এবং দেখলেন, ঘুরে দাঁড়ানো বলতে মানে পিছনে গর্জনটা তিনি শুনতে পেলেন এবং পিছন ফিরে দেখলেন, ফাউন্ড মানে কি দেখলেন, দ্য ব্রাইট গেজ মানে হচ্ছে উজ্জ্বল দৃষ্টি, অফ দ্য টাইগার সেই বাঘটার, অন হিজ ফেস মানে তার মুখের ওপর যে বাঘের চোখগুলো রাতে কি জল করে, তো সেরকম জল করছে সেটা তিনি দেখলেন। এখানে গেজ মানে হচ্ছে দৃষ্টি, ঠিক আছে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, আর ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ফাউন্ড মানে হচ্ছে দেখলেন, আর টার্নড মানে হচ্ছে ঘুরে দাঁড়ানো, ওকে। এরপর দেখো, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই ব্যানিয়ান ট্রি।
তো ভোলা গ্রান্ডপা কী করলেন, ভোলা গ্রান্ডপা ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে ক্লাইম্বড আপ উঠে পড়লেন, আর নিয়ার বাই মানে কাছাকাছি, নিয়ার বাই মানে কাছাকাছি, নিয়ার বাই বেনিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ। তো ভোলা গ্রান্ডপা সঙ্গে সঙ্গে একটা কাছাকাছি একটা বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। তো বাঘটা কী করলো, দ্য টাইগার রোড মানে হচ্ছে বাঘের গর্জন করা, বাঘটা গর্জন করতে লাগলো। অ্যান্ড সার্কেল মানে হচ্ছে কি কোনো কিছুকে ঘুরপাক দেওয়া, বৃত্তাকারে কোনো কিছুকে ঘুরপাক দেওয়া। তো বাঘটা গর্জন করলো এবং ঘুরপাক দিল দ্য ট্রি মানে গাছটিকে অ্যাবাউট 100 টাইমস, 100 মানে কি 100, প্রায় 100 বার বাঘটা সেই গাছটাকে পাক দিল। ভোলা দাদু সেই গাছের উপর বসেছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তো দেন মানে কি তারপর, তো ওই বাঘটা সেই গর্জন করতে লাগলো এবং গাছটাকে 100 বার ঘুরপাক দিল। এবং তারপর কি করলো, তারপর ইট সেটেল ডাউন মানে ওটা বসে পড়লো, ঠিক আছে। আন্ডার মানে নিচে, আর বুশ একটা ঝোপের নিচে, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, এবং তার যে চোখ সেই চোখ দুটি ভোলা দাদুর দিক থেকে না সরিয়ে, মানে ভোলা দাদুর দিকেই বাঘটা তাকিয়েছিল, সেইভাবে ভোলা দাদুর দিকে তাকিয়ে সে কী করলো, একটা ঝোপের নিচে বসে পড়লো বাঘটা। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। দেখো উইথ নাইটফল মানে কি রাত্রি পড়ে আসা, রাত্রি পড়া আর কি। তো রাত্রি পড়ার সঙ্গে সঙ্গে বা রাত্রি নামার সঙ্গে সঙ্গে দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলটি, গ্রিউ মানে হচ্ছে পেরে ওঠা, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, তো জঙ্গলটি অন্ধকারে ভরে গেল, অ্যান্ড সাইলেন্ট এবং নিস্তব্ধ বা চুপচাপ হয়ে গেল জঙ্গলটি। ভোলা গ্রান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ভোলা গ্রান্ডপা অর্থাৎ ভোলা দাদু কুড হিয়ার মানে শুনতে পেলেন কি, দ্য টাইগার মানে বাঘটিকে বিটিং ইটস টেল, বিট মানে হচ্ছে কি আঘাত করা। তো ভোলা দাদু কী করছিল, এর যে টেল মানে লেজ দিয়ে আঘাত করছিল বা বাড়ি মারছিল, কোথায়, অন দ্য ড্রাই লিভস মানে শুকনো পাতায়। এই যে বাঘটা তার লেজ দিয়ে বাড়ি মারছিল, সেই খসখস আওয়াজটা ভোলা দাদু কিন্তু গাছ থেকে শুনতে পাচ্ছিলেন। ওকে, আওয়ার্স পাস্ট মানে হচ্ছে অতিবাহিত হওয়া, আওয়ার্স মানে ঘন্টা, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে গেল। এরপর ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। তো দেখো ডন মানে কি ভোরবেলা, ডন ব্রোক মানে ভোর ভাঙলো বা ভোর হয়ে গেল আর কি। উইথ দ্য কুইং মানে হচ্ছে কি পাখির আওয়াজ, পাখির কুজন, অফ ডাব মানে হচ্ছে ঘুঘু। তো ঘুঘুর আওয়াজে বা ঘুঘুর কুজনে ভোরবেলা পাখি ডাকে, তো সেই ঘুঘুর আওয়াজে বা ঘুঘুর কুজনে ভোর ভাঙলো বা ভোর হয়ে গেল। ভোলা গ্রান্ডপা কেম ডাউন। তো ভোলা গ্রান্ডপা তারপর কি করলেন, ভোলা দাদু কেম ডাউন মানে হচ্ছে নিচে নেমে আসলেন সেই গাছ থেকে। There was a group of men on a mound a little away. তো দেয়ার ওয়াজ আ গ্রুপ মানে হচ্ছে দল, অফ মেন মানে একটা মানুষের দল, কয়েকটা মানুষ ছিল আর কি। অন আ মাউন্ড মানে একটু উঁচু, মাউন্ড মানে হচ্ছে উঁচু ঢিবি আর কি, একটু উঁচুতে, আর লিটল অ্যাওয়ে মানে একটু দূরে একটা উঁচু ঢিবি ছিল, এবং সেখানে একটা মানুষের দল ছিল, একদল মানুষ ছিল আর কি। ভোলা গ্রান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। দেখো ভোলা গ্রান্ডপা কী করলেন, সে গাছ থেকে নামলেন, গাছ থেকে নামার পর সে কী করলো, গাছ থেকে নামার পর সে একটু দূরে একটা উঁচু ঢিবির উপর কয়েকজন লোককে দেখতে পেলেন, একটা লোকের দল দেখতে পেলেন। দেখার পর তিনি কী করলেন, ভোলা গ্রান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, সেই মাউন্ট মানে সেই উঁচু ঢিবিটায় তিনি উঠলেন। অ্যান্ড এবং রিকোয়েস্টেড এবং অনুরোধ করলেন দ্য ফার্স্ট ম্যান প্রথম মানুষটিকে, যাকে তিনি দেখলেন, এই দলের মধ্যে যে প্রথম মানুষটাকে ভোলা দাদু দেখতে পেলেন, তাকে তিনি অনুরোধ করলেন কি, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তার কাছ থেকে কিন্তু তিনি জল চাইলেন পান করার জন্য, যে তার তেষ্টা পেয়েছে ভোলা দাদুর, এবং জল চাইলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। তো দেখো এখানে কী বলা হচ্ছে, দ্য ম্যান মানে মানুষটি, যে লোকটাকে বা যে মানুষটাকে ভোলা দাদু জল চেয়েছিলেন, ঠিক আছে, সেই লোকটা হ্যাড সিন মানে দেখেছিলেন দ্য টাইগার ওয়েটিং মানে বাঘটিকে, ওয়েটিং মানে হচ্ছে কি অপেক্ষারত বাঘটিকে সেই লোকটা দেখতে পেয়েছিল, যে ভোলা দাদু গাছে আছে এবং বাঘটা নিচে রয়েছে এবং ভোলা দাদুর জন্য সেই বাঘটা অপেক্ষা করছে, এটা কিন্তু সে দেখতে পেয়েছিল সেই লোকটা। হি ওয়াজ মাচ বি ওয়াইল্ডার, এখানে বি ওয়াইল্ডার মানে হচ্ছে কি হতবাক হয়ে যাওয়া বা হতবুদ্ধি হয়ে পড়া, ঠিক আছে। তো হি ওয়াজ মাচ বি ওয়াইল্ডার, সেই লোকটা বেশ হতবাক হয়ে গিয়েছিল। এখানে কি বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। হি আস্কড ভোলা গ্রান্ডপা, অর্থাৎ তিনি এই ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন, আস্কড মানে জিজ্ঞাসা করা, ঠিক আছে।
ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছিলেন কে? এই লোকটা। কি জিজ্ঞাসা করলেন? না, হোয়াট ইজ ইউর সিক্রেট? সিক্রেট মানে হচ্ছে গোপন, তোমার গোপনীয়তাটা কি? দ্যাট ইউ সিম্পলি, সিম্পলি মানে সাধারণভাবে আর কি, ঠিক আছে, সিম্পলি ওয়াকড মানে হেঁটে চলে আসলেন পাস্ট দ্য হাংরি বিস্ট। বিস্ট মানে হচ্ছে জন্তু, আর হাংরি মানে হচ্ছে কি ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে তুমি হেঁটে চলে আসলে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা তোমাকে কিছুই করলো না। তোমার মধ্যে কী গোপনীয়তা আছে, মানে কি সিক্রেট তুমি জানো যে তুমি একটা ক্ষুধার্ত বাঘের পাশ দিয়ে চলে আসলে এবং বাঘটা তোমাকে কিছুই করলো না। এই কথাটা এই লোকটা ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে। তো এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়ার্নিং। তো এরপর এই কথাটা বলার পর দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং মানে বাঘটা ওয়াজ স্ট্রেচিং, স্ট্রেচ মানে হচ্ছে কি বিস্তৃত করা। ঘুম থেকে ওঠার পর হাত পা অনেক ছড়িয়ে দেয় না, সেরকম করে বাঘটা ঘুম থেকে ওঠার পর হাত পা ছড়িয়ে মানে হাত পাগুলোকে স্ট্রেচ করছিল বা বিস্তার করে দিচ্ছিল আর কি। অ্যান্ড ইটস লিম্বস মানে অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ বলতে গেলে হাত পাগুলোকে ছড়িয়ে দিচ্ছিল, অ্যান্ড ইয়ার্নিং এবং হাই তুলছিল ঘুম থেকে ওঠার পর। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তো দেখো দেন মানে কি তারপর ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু রিমেম্বার্ড মানে মনে করলো দ্য টাইগার মানে বাঘটিকে, অ্যান্ড লুকড অ্যাট ইট এবং এটার দিকে তাকিয়ে দেখলো। লুকড মানে হচ্ছে দেখা, তাকিয়ে দেখলো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। তো দেখো এরপর কি হলো, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট মানে প্রায়, তো ভোলা দাদু প্রায়ই লস্ট মানে হারিয়ে ফেলেছিল হিজ সেন্স মানে তার জ্ঞান, ইন ফিয়ার মানে ভয়ে। তো তারপর ভোলা দাদু এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন প্রায়। অর্থাৎ ভোলা দাদু বাঘের ভয়ে আগের দিন মানে সন্ধেবেলায় সেই গাছে উঠেছিল, তারপর সেই গাছে সারা রাত থাকার পর সকালবেলায় কিন্তু ভোরবেলায় গাছ থেকে নেমে যখন নামলেন তখন কিন্তু তার আর বাঘের কথা কোনো মনেই ছিল না যে বাঘের ভয়ে তিনি গাছে উঠে পড়েছেন, ঠিক আছে। তারপর যখন সেই লোকটা তাকে বললো যে আপনি বাঘের পাশ দিয়ে চলে আসলেন, আপনি বাঘটা আপনাকে কিছুই করলো না, তো এই কথা যখন লোকটাকে বললো তখন ভোলা দাদা মনে পড়লো যে সে বাঘের ভয়ে গাছে উঠেছিল এবং তখন তার ভয়ে মানে এতটাই তিনি ভয় পেয়ে গেলেন যে তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর দেখো হি রেন অ্যাট হোম। তো হি রেন মানে কি দৌড়ানো, তো তিনি দৌড়ানো বা ছোটা, তো তিনি ছুটে রেন ব্যাক মানে ছুটে বাড়ি ফিরে আসলেন। ওকে, এর পরের অংশে কি বলা হচ্ছে, হাফ আ সেঞ্চুরি ল্যাটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তো হাফ আ সেঞ্চুরি ল্যাটার মানে হচ্ছে কি পরে। ওকে, হাফ আ সেঞ্চুরি মানে হচ্ছে কি 100, ঠিক আছে, 100, আর হাফ মানে হচ্ছে অর্ধেক। তো অর্ধ সেঞ্চুরি মানে অর্ধ শতাব্দী পরে, অর্ধ শতাব্দী বলতে এখানে 50 বছর, ঠিক আছে। তো 50 বছর পরে, এর 50 বছর এই যে ঘটনাটা বলা হলে এই ঘটনাটার 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস। তো ভোলা গ্র্যান্ডপা লেফট মানে হচ্ছে ছেড়ে চলে গেলেন, আস মানে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, ফর এভার মানে চিরকালের মতো, ফর এভার মানে চিরকালের মতো, ওয়ান মর্নিং মানে হচ্ছে একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95 অর্থাৎ 95 মানে কত, 95 বছর বয়সে একদিন সকালবেলায় ভোলা দাদু আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। দেখো হিজ 80-year-old ওয়াইফ, 80 মানে কি 80, তার 80 বছর বয়স্কা যে হচ্ছে তার স্ত্রী, ওয়াইফ মানে স্ত্রী, ল্যামেন্টেড মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা বা কান্নাকাটি করা, মাছ মানে হচ্ছে বেশ বা অনেক। তো তার সেই 80 বছর বয়স্কার যে স্ত্রী তিনি অনেক দুঃখ করলেন এবং কান্নাকাটি করলেন। হি সেড উইথ আ সাই দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। দেখো সি সেড মানে তিনি বললেন, তিনি বলতে এই ভোলা দাদুর স্ত্রী বললেন কি, উইথ আ সাই মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সাই মানে হচ্ছে নিঃশ্বাস ফেলা বা দীর্ঘ নিঃশ্বাস ফেলা। দ্য ওল্ড ম্যান মানে এই বৃদ্ধ মানুষটি মাস্ট হ্যাভ ফরগটেন অবশ্যই ভুলে গিয়ে থাকবে, টু ব্রেথ মানে কি নিঃশ্বাস নেওয়া বা নিঃশ্বাস, ঠিক আছে, শ্বাস নেওয়া। তো ভোলা দাদুর স্ত্রী বলছেন যে এই বৃদ্ধটি অর্থাৎ এই ভোলা দাদুর কথা বলছেন, তিনি ভোলা দাদু অবশ্যই নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, যার জন্য তিনি মারা গেছেন। অর্থাৎ তার তো ভুলোমনা মানুষ ছিলেন তিনি, ঠিক আছে। তো তার জন্য এটাও একটা হাস্যকর ব্যাপার যে তিনি নিঃশ্বাস নিতে ভুলে গেছেন আর কি, ঠিক আছে। তো এটাই ভোলা দাদুর স্ত্রী বলছেন যে তিনি নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, তাই তিনি মারা গেছেন। তো এখানে কিন্তু আমাদের এই গল্পটা শেষ হয়ে গেল। ওকে, তো এরপর আমাদের দেখো কিছু প্রথমে ওয়ার্ড দেওয়া আছে, তারপর আমরা এক্সারসাইজগুলোকে সলভ করব। তো এখানে প্রথমে বলা হচ্ছে ওয়ার্ড নেস্ট, কয়েকটা শব্দ দেওয়া আছে, তার অর্থগুলো এখানে দেওয়া রয়েছে, আমি তোমাদের এখান থেকে একবার বলে দিচ্ছি। দেখো প্রথমে রয়েছে স্যান্ড ডিউন্স মানে কি স্মল হিলস অফ স্যান্ড ফর্মড বাই দ্য উইন্ড।
দ্য স্মল হিলস, ছোট্ট একটা ঢিবি আর কি, হিল মানে পাহাড়, এখানে ছোট্ট ঢিবির কথা বলা হচ্ছে। অফ স্যান্ড মানে হচ্ছে বালির, ফর্মড বাই উইন্ড মানে বাতাসের দ্বারা তৈরি, বাতাস মানে গিয়ে মানে বাতাস ঝরে কী হয়েছে, একটা মানে বালিগুলোকে উড়িয়ে উড়িয়ে এক জায়গায় নিয়ে গিয়ে সেখানে জড়ো করে রেখেছে এবং সেখানে ঢিবির মতো হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্যান্ড ডিউনস। আর বি ওয়াইল্ডার মানে হচ্ছে কনফিউজড, ঠিক আছে, কনফিউজ হয়ে পড়া বা বিভ্রান্ত হয়ে পড়া, সেটাই হচ্ছে বি ওয়াইল্ডার্স। নেক্সট হচ্ছে টেক্সচুয়াল কোশ্চেন্স, এরপর যে আমাদের যে কোশ্চেনগুলো রয়েছে তার উত্তর আমরা সেগুলোকে আমরা সলভ করব। তো প্রথমে যেটা রয়েছে দেখো আমাদের হচ্ছে এক্সারসাইজ 1। তো এক্সারসাইজ 1-এ এখানে আমাদের যেটা প্রথমে যেটা রয়েছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে এই যে 4টি করে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো 1 নম্বর দেখে প্রশ্নে কী বলা আছে, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, মানে বকল গাছে বাস করতো, কী বাস করতো, ক্রোজ, তারপর মাঙ্কিজ, টাইগার্স, স্প্যারোস। তো বকল গাছে কী থাকতো, বকল গাছে থাকতো মাঙ্কি মানে বাঁদর থাকতো। তো আমরা এই ঘরটা টিক চিহ্ন দেবো, ঠিক আছে, এই ঘরে। তারপর হচ্ছে 2 নম্বর দেখো প্রশ্ন রয়েছে আমাদের, এখানে কি বলা হচ্ছে, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ হিজ, অর্থাৎ ফেস্টিভ্যাল মানে অনুষ্ঠান থেকে বা সেই উৎসব থেকে ফেরার সময় ভোলা দাদু কার 2টি আঙুল খুব শক্ত করে ধরে রেখেছিল, সন, কাজিন, গ্র্যান্ডসন না নেফিউ, দ্য গ্র্যান্ডসন অর্থাৎ তার নাতির হাত শক্ত করে ধরে রেখেছিল। তো অপশান সিটা আমাদের সঠিক হবে এবং এই ঘরে টিক চিহ্ন আমরা দেবো। তারপর দেখো 3 নম্বর দাগের প্রশ্নে এখানে কি বলা হচ্ছে, আ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং অর্থাৎ একদল জলদস্যুও বারিং মানে পুঁতে রাখছিল, কী পুঁতে রাখছিল, লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ, স্মল ব্যাগ, একটা বড় লার্জ বক্স তারা পুঁতে রাখছিল। তো এটা আমাদের সঠিক হবে, ঠিক আছে, অপশান এটা। তো এই ঘরে আমাদের টিক চিহ্ন হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন 4 নম্বর থেকে যেটা রয়েছে, এখানে কি বলা হচ্ছে না, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন কোথা থেকে, ইয়ারলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেইলি মার্কেট, উইকলি মার্কেট। তো সে উইকলি মার্কেট অর্থাৎ হচ্ছে সাপ্তাহিক যে হাট বা বাজার সেখান থেকে ফিরছিল। তো এখানে আমাদের অপশান ডি এটা সঠিক হবে এবং এই ঘরে ঠিক চিহ্ন দিতে হবে। 5 নম্বর থেকে প্রশ্ন দেখো কি বলা হচ্ছে এখানে, ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ 85, 95, 55, 75। তো ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন কত বছর বয়সে, 95 95 বছর বয়সে মারা গিয়েছিলেন। তো আমাদের অপশান বিটা সঠিক উত্তর হবে এবং এই ঘরে ঠিক চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো আমাদের এক্সারসাইজ 2। তো দেখো এক্সারসাইজ 2 এখানে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ 15টি শব্দের মধ্যে এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, কখন ভোলা দাদু উচ্চ স্বরে কেঁদে উঠেছিলেন বা চিৎকার করে উঠেছিলেন। কখন না, যখন কোনো একজন তাকে বলেছিল যে তিনি শক্ত করে হাত দিয়ে কী ধরে আছেন, তখন ভোলা দাদুর তার নাতির কথা মনে পড়ে গিয়েছিল এবং তিনি তার মনে পড়ে গিয়েছিল কি তার নাতিকে তিনি মেলায় নিয়ে এনেছিলেন, কিন্তু তারপর তার কাছ থেকে হারিয়ে গেছে, ঠিক আছে। তো এটা মনে আসার পর তিনি উচ্চস্বরে কেঁদে উঠেছিলেন বা চিৎকার করে উঠেছিলেন। তো সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। দেখো উত্তরটা আমরা এখানে লিখে রেখেছি, দেখো ওয়েন সামন আস্কড, যখন কেউ একজন জিজ্ঞাসা করলেন ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে তিনি কি ধরে আছেন, দেন তারপর হি রিমেম্বার্ড অর্থাৎ তখন হি রিমেম্বার তিনি মনে করেছিলেন বা মনে করতে পেরেছিলেন হিজ গ্র্যান্ডসন তার নাতির কথা, অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, এবং তারপর তিনি একটা উচ্চস্বরে কেঁদে উঠেছিলেন বা চিৎকার করে উঠেছিলেন। তো এটা আমাদের উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমি উত্তরটা তোমাদের জন্য এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। উত্তরটা আমরা এখানে লিখে দিলাম। তো এই উত্তরটার নাম্বার প্রথমের যে নাম্বার এ এর উত্তরটা আমরা এখানটা লিখলাম, এটা একটু নিচে করে দিই। এরপর দেখো নাম্বার বি এর কি দেওয়া আছে, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কজি শেল্টার, মানে এই যে গ্র্যান্ডসন মানে কি নাতিকে কোথায় খুঁজে, মানে কোথায় সে একটা কজি শেল্টার মানে কি সেফটি আশ্রয়, নিরাপদ আশ্রয় কোথায় পেয়েছিল, একটা গরুর পেটের নিচে পেয়েছিল, গরুর পেটের নিচে সে বসেছিল। তো সেখানে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল, তো সেটা আমাদের লিখতে হবে। তো দেখো দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড আ কজি শেল্টার আন্ডার আ কাউস বেলি, মানে এই নাতি হচ্ছে তার একটা গরুর পেটের নিচে একটা নিরাপদ আশ্রয় সেখানে ছিল। এটা আমাদের লিখতে হবে। তো আমরা এখানে আনসারটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড আ কজি শেল্টার আন্ডার আ কাউস বেলি, ঠিক আছে। এরপরে দেখো নাম্বার সিতে যে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, এখানে কি বলা হচ্ছে, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা সেই মাউন্ট মানে কি উঁচু ঢিপিতে যে একদল লোক ছিল তাদেরকে প্রথম যে লোকটাকে সে দেখতে পেয়েছিল তাকে মানে দেখতে পেয়েছিলেন তাকে কি জিজ্ঞাসা করেছিলেন বা কি অনুরোধ করেছিলেন, তো তার কাছ থেকে তিনি জল চেয়েছিলেন, ঠিক আছে। এটাই আমাদের লিখতে হবে।
দেখো আমরা লিখেছি এখানে ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স, মানে ভোলা গ্র্যান্ডপা প্রথম যে মানুষটাকে দেখতে পেয়েছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলেন অন দ্য মাউন্ট, মানে ঢিপির উপরে, টু গিভ সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তাকে কিছু জল মানে পান করার জন্য তার কাছ থেকে একটু জল চেয়েছিলেন। তো এটা আমরা এখানে উত্তরটা লিখলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সি এর নাম্বার সি এর আনসারটা লিখলাম। এরপরের প্রশ্ন হচ্ছে নাম্বার ডিতে যেটা দেওয়া আছে, দেখো হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়েন হি ডাইড, যখন তিনি মারা গিয়েছিলেন, ভোলা দাদু যখন মারা গিয়েছিলেন তার স্ত্রীর বয়স তখন কত ছিল? তো স্ত্রীর বয়স ছিল কত বছর? 80 বছর, 80 ইয়ার্স ছিলেন, ঠিক আছে, ছিল আর কি। আর হচ্ছে ভোলা দাদু মারা গিয়েছিল 95 মানে 95 বছর বয়সে। তো ভোলা দাদুর স্ত্রীর বয়স জানতে চাওয়া হয়েছিল, তো সেটা ছিল 80 বছর। তো আমরা উত্তর লিখবো ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 ইয়ার্স ওল্ড ওয়েন হি ডাইড, অর্থাৎ ভোলা দাদুর ওয়াইফ বা স্ত্রী ছিল 80 বছর বয়স ছিল যখন তিনি মারা গিয়েছিলেন, ভোলা দাদু যখন মারা গিয়েছিলেন তখন। তো এটা আমরা লিখলাম, আনসারটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো এরপরের প্রশ্ন দেখবো আমরা নাম্বার এক্সারসাইজ 3-তে। তো এক্সারসাইজ 3-তে কী বলা হচ্ছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, মানে 25টা শব্দের মধ্যে এই উত্তরগুলোকে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস, মানে সেই বালিয়াড়তে কেন কোনো প্রকৃত সম্পদ পাওয়া যায়নি? কারণ কি, এটা ছিল ভোলা দাদুর একটা স্বপ্ন, ঠিক আছে, সেটা কোনো সত্য ঘটনা ছিল না। তো আমরা উত্তরটা দেখো এখানে লিখছি, বিকজ ইট ওয়াজ আ ড্রিম অফ ভোলা গ্র্যান্ডপা দ্যাট হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, অর্থাৎ এটা হচ্ছে ভোলা দাদুর একটা স্বপ্ন যেটা তিনি দুপুরবেলায় ঘুমের সময় দেখেছিলেন, তার জন্য সেখানে কোনো প্রকৃত সম্পদ খুঁজে পাওয়া যায়নি। তো এখানে আমরা এটার উত্তরটা লিখলাম। এরপর দেখো নাম্বার বিতে বলা হচ্ছে, হোয়াই ডিড দ্য টাইগার টু আফটার দ্য ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বেনিয়ান ট্রি, মানে ভোলা দাদু বেনিয়ান ট্রি মানে বট গাছের উপরে উঠে পড়ার পর এই যে টাইগার বাঘটা কী করেছিল, বাঘটা ভোলা দাদু মানে গর্জন করেছিল এবং সেই গাছটাকে 100 বার পাক দিয়েছিল, ঠিক আছে, তারপর একটা ঝোপের নিচে গিয়ে এসে বসে পড়েছিল। এটা আমাদের উত্তর লিখতে হবে। আমরা লিখতে দেখো এখানে, দ্য টাইগার রোড লাউডলি, স্বরে চিৎকার করেছিল বা গর্জন করেছিল, অ্যান্ড সার্কিট দ্য বেনিয়ান ট্রি অ্যাবাউট 100 টাইমস, মানে 100 বার এই গাছটাকে পাক দিয়েছিল, ঘুরপাক দিয়েছিল, অ্যান্ড সেটেল ডাউন আন্ডার আ বুশ, এবং একটা ঝোপের নিচে গিয়ে বসে পড়েছিল শেষ পর্যন্ত। তো এটা আমাদের এখানে উত্তরটা লিখতে হবে। তো আমি এখানে উত্তরটা এইভাবে লিখলাম। ওকে, তো এরপর দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে নাম্বার সিতে আমাদের কী দেওয়া আছে দেখো, এখানে বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, মানে ভোলা দাদুর স্ত্রীর মতে ভোলা দাদুর মৃত্যু হয়েছিল কিভাবে? না, তার স্ত্রী কী বলেছিল, না ভোলা দাদু নাকি নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, ঠিক আছে, যার জন্য তিনি মারা গেছেন। তো এটা আমাদের লিখতে হবে উত্তরটা। তো দেখো, অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ দ্য ওল্ড ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, তো ভোলা দাদুর স্ত্রীর মতে ভোলা দাদু কী হয়েছিল, নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন, ঠিক আছে, যার জন্য তিনি মারা গিয়েছিলেন। এটা হচ্ছে ভোলা দাদুর স্ত্রীর মত। তো দেখো এক্সারসাইজ 3-এর প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এরপর কি রয়েছে দেখো, গ্রামার ইন ইউজ, অর্থাৎ গ্রামার রয়েছে এখানে কিছু। এক্সারসাইজ 4-এ কী দেওয়া আছে, চেঞ্জ দ্য মার্ড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে এই যে আমাদের বাক্যগুলো দেওয়া আছে এগুলো ন্যারেশন চেঞ্জ করতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, বুলবুলি তার বন্ধুকে বললো, উইল ইউ কাম টুমরো, তুমি কি কাল আসবে? তো এখানে দেখো এই যে এটাকে বলা হয় এই অংশটা, এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, ঠিক আছে। এই ইনভার্টেড কমা কিন্তু থাকবে না, আমাদের পুরো বাক্যটা একটা বাক্যের মধ্যে লিখতে হবে। ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি চেঞ্জ, ঠিক আছে, সেই ন্যারেশন চেঞ্জ তোমরা নিশ্চয়ই শিখেছো, ঠিক আছে। তো দেখো আমি এটা কীভাবে করবো, তো প্রথমে কী লিখবো, প্রথমে যে অংশটুকু আমাদের দেওয়া আছে এই অংশটা আগে লিখতে হবে। বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞেস করে বলেছিল, অর্থাৎ এখানে আমরা কী লিখবো, বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল যে কি, বিউএলআই বুলবুলি, বুলবুলি কী লিখবো, আস্ক, ASKED, বুলবুলি আস্কড, মানে বুলবুলি জিজ্ঞাসা করেছিল কাকে, বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড, FRIEND, তার বন্ধুকে জিজ্ঞেস করেছিল কি, ইফ। তো দেখো এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এখানে ইফ হবে, ঠিক আছে। ইফ সি, এখানে উইল আছে তো উড হবে, দেখো এখানে উইল রয়েছে, তো এখানে আমাদের উড হবে, সি উড, WOULD। তো বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ সি উড, এখানে কাম আছে আমরা লিখবো গো, ঠিক আছে। এখানে টুমরো দেওয়া আছে, তো টুমরো তাহলে কী হবে, নেক্সট ডে হবে, NEXT, নেক্সট DAY।
দেখো আমরা এখানে কি লিখলাম, এটাকে ন্যারেশন চেঞ্জ করে বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ সি উড গো নেক্সট ডে। বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল যে সে পরের দিনকে যাবে কি না। ওকে, এইভাবে। এরপর নাম্বার বিতে পৌলমি সেজ আই এম ফাইন। এখানে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, এটা আমাদের কোনো চেঞ্জেস হবে না, জাস্ট আমরা কি লিখবো, পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। এখানে আয়ের জায়গায় সি হবে, ঠিক আছে। কি লিখবো, পৌলমি PAULAMI, পৌলমি সেজ SAYS, পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন FINE। পৌলমি বললো যে সে ভালো আছে, ঠিক আছে। এরপর নাম্বার সিতে কী দেওয়া আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। শিক্ষক মহাশয় বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের বললেন কিপ কোয়াইট, মানে হচ্ছে চুপচাপ থাকো, এটা বলেছিল। তো কি দেখা যায়, কিপ কোয়াইট এটা কি একটা আদেশ সূচক বাক্য, অর্ডার সূচক বাক্য। তো আমরা এখানে কি লিখবো, দেখো, দ্য টিচার এসে আইডি সেড, দ্য টিচার এখানে লিখবো অর্ডার লিখবো, যেহেতু আদেশ দিয়েছিলেন। দ্য টিচার ORDERED অর্ডার্ড দ্য স্টুডেন্টস, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ QUIET, অর্থাৎ শিক্ষক ছাত্রদের চুপচাপ থাকতে আদেশ দিয়েছিল। এরপর নাম্বার ডি, মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। অর্থাৎ আমার মা আমাকে বললো যে তোমার স্বপ্ন সত্যি হোক। এখানে আমার মা আমার জন্য একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, তো আমরা কি লিখবো, মাই মাদার উইশ, WISHED, মাই মাদার উইশড, আমার মা ইচ্ছা প্রকাশ করেছিল বা উইশ করেছিল আমাকে কি, দ্যাট মাই ড্রিম, এখানে 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 মাই ড্রিম হবে, ঠিক আছে। ইয়োর ড্রিম আছে, তো মাই ড্রিম, দ্যাট মাই ড্রিম DREA, দ্যাট মাই ড্রিমস এখানে মেয়ে দেওয়া আছে, মাইট হবে, ঠিক আছে, MIGHT, দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু, কাম ট্রু, ঠিক আছে। এটা আমরা লিখলাম মাই মাদার উইশড মি, এখানে মি হবে একটা, ঠিক আছে। মাই মাদার উইশড মি মানে আমাকে উইশ করেছিল, তো মাই মাদার উইশড মি, এখানে আমরা মি লিখবো, উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু, যে আমার স্বপ্ন যেন সত্যি হয়, এটা আমার মা উইশ করেছিল বা ইচ্ছা প্রকাশ করেছিল। এরপর নাম্বার ইতে বলা হচ্ছে দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। অর্থাৎ স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা বললো, স্যার প্লিজ মানে অনুগ্রহ করে আমাদেরকে মাঠে খেলতে অনুমতি দিন। তো এটা আমরা কীভাবে লিখবো, ছাত্রছাত্রীরা স্যারকে অনুরোধ করেছিল, তো আমরা দেখো লিখছি, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড REQUESTED রিকোয়েস্টেড দেয়ার স্যার SIR, ছাত্রছাত্রীরা তাদের স্যারকে অনুরোধ করেছিল কি, দেয়ার স্যার টু অ্যালাউ ALLOW টু অ্যালাউ টু প্লে ইন দ্য ফিল্ড। তো ছাত্রছাত্রীরা তাদের স্যারকে অনুরোধ করেছিল যে তাদের মাঠে খেলার অনুমতি দিতে, ঠিক আছে। বা এখানে আমরা এটা কিন্তু অন্যভাবে লিখতে পারতাম যে দেখো, দেয়ার স্যার, ওকে, দ্যাট দে মাইট বি অ্যালাউড টু প্লে ইন দ্য ফিল্ড, এটাও লেখা যেত, ঠিক আছে। সেটা একটু কঠিন হতো, আমরা এটা আরও সহজ করে লিখলাম, এভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে, এটাও ঠিকই হবে। এরপর দেখো আমরা এক্সারসাইজ 5, এখানে কি বলা হয়েছে, এক্সারসাইজ 5-এ কী দেওয়া আছে দেখো, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এই যে নিচে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজের সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন ইনকারেক্ট ম্যানার। কিছু আর্টিকেল এবং প্রিপোজিশন ভুল দেওয়া আছে এখানে, আন্ডারলাইন দেম, সেগুলোকে আন্ডারলাইন করতে হবে যেগুলো ভুল আছে, অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এবং সেখানে সঠিক আর্টিকেল বা প্রিপোজিশন যেটা হবে সেটাকে বসাতে হবে। এখানে কি দেওয়া আছে, অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট। তো দেখো অন অ্যান উইন্টার, এখানে অ্যান দেওয়া আছে, এখানে ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউটা কিন্তু ভাওয়েল নয়, ভাওয়েলের আগে অ্যান হয়, এখানে কিন্তু অ্যান হবে না। তো আমাদের এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে, তো অ্যান এর মাথায় এটাকে তোমরা আন্ডারলাইন করবে, এবং এখানে সঠিক ভার্বটা কী হবে, সঠিক ভার্ব আমাদের এখানে এ হবে, এবং এখানে অ্যানের জায়গায় আমাদের এ লিখতে হবে, তোমরা এখানে এ লিখবে। তো অন আ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট, একটি শীতের রাত্রিবেলা আমি একটা বোটে চড়েছিলাম। এরপর ইট ওয়াজ আ মুনলিট নাইট অফ ফুল অন স্টার্স দেওয়া, এখানে ফুল অন হবে না, ফুল অফ স্টার্স হবে, এখানে আমরা লিখবো কি, অফ লিখবো, ঠিক আছে। ফুল অফ স্টার্স মানে তারাই ভর্তি ছিল রাত্রিটা, এবং এখানে এটাকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, অনটাকে এইভাবে তোমরা আন্ডারলাইন করবে,
তারপর দেখো দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ আ গ্রেট রিভার। তো বোটটি একটা বড় নদীতে অ্যাঙ্কার মানে নোঙর করা ছিল। এখানে তো আপ দেওয়া আছে, এই গ্রেট এটা কিন্তু আপ হবে না, এটা কি হবে, টু হবে, টু আ গ্রেট রিভার, মানে একটা বড় নদীতে এটা অ্যাঙ্কার করা ছিল, মানে হচ্ছে নোঙর করা ছিল। তো এইটা কিন্তু আমাদের লিখতে হবে টু হবে, সঠিক এখানে প্রিপোজিশনটা হবে টু, ঠিক আছে, টিও টু লিখতে হবে, এখানে টিও টু লিখতে হবে। এরপর দেখো পরের অংশটায় আমাদের যেটা কি রয়েছে, I was thrilled to see a beauty of nature। এখানে বিউটি এর আগে এ দেওয়া আছে, বিউটির আগে কিন্তু এ হবে না, এখানে দা হবে, আই টি দা হবে। তো দেখো আই ওয়াজ থ্রিল্ড মানে আমি রোমাঞ্চিত হয়ে গিয়েছিলাম বা মুগ্ধ হয়েছিলাম, টু সি দ্য বিউটি অফ নেচার মানে প্রকৃতির সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তো এখানে এটা কিন্তু হবে না, এখানে দা হবে, ঠিক আছে। তো দেখো এইগুলো কিন্তু ভুল ছিল, এগুলো আমরা ঠিক করে লিখলাম। এরপর যেটা রয়েছে এক্সারসাইজ 6, এখানে দেওয়া আছে রাইট আ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটা ডায়লগ লিখতে হবে অন দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিম্যালস লাইক টাইগার্স অ্যান্ড অ্যানিম্যালস অ্যাজ সার্কাস অ্যাট্রাকশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে 100 শব্দের মধ্যে তোমাকে একটি ডায়ালগ লিখতে হবে, মানে কথোপকথন লিখতে হবে, ঠিক আছে, দুজনের মধ্যে কথোপকথন যেরকম হয় সেটা কিসের ওপর লিখতে হবে না, নিড টু ব্যান ইউজ অফ অ্যানিম্যালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশন, মানে সার্কাসে মানুষকে আকর্ষণ করার জন্য যে বাঘ এবং সিংহদের এদেরকে ব্যবহার করা হয়, এটাকে বন্ধ করার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটার ওপর তোমাকে একটি ডায়ালগ লিখতে হবে দুজনের মধ্যে, দুটি বন্ধুর মধ্যে আর কি। এখানে হিন্টসগুলো দেওয়া আছে কীভাবে লিখতে হবে। ওয়াইল্ড অ্যানিম্যালস ডিক্রিজিং মানে যে বন্য প্রাণী তাদের ডিক্রিজিং মানে হচ্ছে তাদের সংখ্যা কমে যাচ্ছে। ইল ট্রিটেড টু অ্যানিম্যালস ইন সার্কাস মানে সার্কাসে এই সমস্ত প্রাণীদের উপর খুব খারাপ ব্যবহার করা হয় বা খারাপ আচরণ করা হয়, তাদেরকে মানে অত্যাচার করা হয় আর কি, ঠিক আছে। ক্রিমিনাল অফেন্স এটা একটা মানে দণ্ডনীয় একটা অপরাধ এটা, ঠিক আছে। লজ এগেনস্ট সাচ মানে এর বিরুদ্ধে মানে লজ মানে আইন বের করা দরকার বা আইন থাকলে যেটা আছে সেগুলোকে কার্যকর করতে হবে। নিড টু বি হিউম্যান অফ অ্যানিম্যালস মানে এই প্রাণীদের এই সমস্ত জন্তুদের প্রতি আমাদের হিউম্যান মানে কি মানবিক হতে হবে, ঠিক আছে। এইগুলো দিয়ে আমাদের লিখতে হবে। তো দেখো আমরা এখানে কথোপকথনটা এখানটা লিখেছি, ঠিক আছে, তোমাদের জন্য। তো আমি এখানে তোমাদের এটা পড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি দুজনকে নিয়েছি, একটা হচ্ছে সমীর, আর একজনের নাম হচ্ছে অরূপ। তো সমীর দেখো কি বলছে, অরূপ হাউ আর ইউ তুমি কেমন আছো, ওয়্যার আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে ফিরছো। তো অরূপ বলছে হ্যালো সমীর আই অ্যাম কামিং ফ্রম আ সার্কাস শো, আমি একটি সার্কাস শো থেকে ফিরছি। এরপর সমীর বলছে ওহ দ্যাটস গ্রেট মানে খুব ভালো। ওকে, হাউ এনজয়েবল দ্য শো ওয়াজ মানে শোটা কেমন এনজয়েবল ছিল। তো অরূপ বলছে ইয়েস ইটস রিয়েলি অ্যামেজিং, এটা খুবই একটা অ্যামেজিং ব্যাপার, মানে রোমাঞ্চকর একটা ব্যাপার এই সার্কাস দেখাটা। বাট ওয়ান থিং হার্টস মি কিন্তু একটা জিনিস আমাকে খুব হার্ট করেছে বা আমি তাতে খুব কষ্ট পেয়েছি, সেটা কি। সমীর বলছে কি রিয়েলি দ্যাটস হোয়াটস দ্যাট মানে সেটা কি। তো আরব বলছে দ্য অ্যানিম্যালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স দ্যাট আর ইন কেজ, অর্থাৎ এই যে অ্যানিম্যালগুলো রয়েছে প্রাণীগুলো যেমন বাঘ সিংহ, ঠিক আছে, এদেরকে খাঁচায় যেটা বন্দি করে রাখা হয়েছে, এই জিনিসটা আমাকে খুব হার্ট করেছে বা এটাতে আমি খুব কষ্ট পেয়েছি। ইভেন দে ওয়ার টর্চার্ড টু জাম্প টু ফায়ার, এমনকি তাদেরকে আগুনের ভেতর দিয়ে লাফানোর মানে জোর করে তাদেরকে মানে লাফাতে বাধ্য করা হচ্ছে এবং টর্চার মানে অত্যাচার করা হচ্ছে আর কি। এরপর সমীর কি বলছে দেখো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট তুমি ঠিকই বলেছো, ইট ইজ ভেরি পেইনফুল এটা খুবই একটা কষ্টকর একটা ব্যাপার বা বেদনাদায়ক একটি ব্যাপার। এরপর অরব বলছেন দে শো দেয়ার ট্রিক্স উইথ লাইফ রিক্স, তারা তাদের জীবনের বাজে রেখে এই শোগুলো দেখায় বাঘ সিংহ এরা। এরপর সমীর কি বলছে, দেয়ার আর ম্যানি লজ টু প্রোটেক্ট অ্যান্ড ওয়াইল্ড অ্যানিম্যালস মানে হচ্ছে এই বন্য জীবজন্তুদের রক্ষা করার জন্য কিন্তু অনেক আইন রয়েছে, বাট দ্য কারাপ্ট সার্কাস ওনার্স ডু নট ওয়ান্ট টু ওবে এনিথিং, কিন্তু এই যে ভ্রষ্ট যে সার্কাসদের মালিকগুলো রয়েছে তারা কিন্তু এই সমস্ত আইনগুলোকে মান্য করে না। এরপর অরব কি বলছে, দ্য গভর্নমেন্ট শুড বি স্ট্রিক্ট টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দিস ম্যাটার। তো গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার শুড বি স্ট্রিক্ট মানে সরকারকে কঠোর হওয়া প্রয়োজন, টু মেনটেন ল অ্যান্ড অর্ডার মানে আইনকে ইন দিস ম্যাটার মানে এই ব্যাপারে আইনকে সঠিকভাবে যাতে সবাই মেনে চলে সে ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট বা সরকারকে স্ট্রিক্ট হতে হবে অর্থাৎ কঠোর হতে হবে। সমীর বলছে আই থিঙ্ক সো আমি তাই মনে করি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এবং একই সময়ে পাবলিক ভয়েস মানে মানুষের যে আওয়াজ আর কি,
ঠিক আছে, মানুষের যে প্রতিবাদ শুড বি রেজড এগেনস্ট ইট, এটার বিরুদ্ধে মানুষকে কিন্তু সচেতন হতে হবে। অরব বলছে অ্যাবসলিউটলি, ঠিকই বলেছে, ওহ আই অ্যাম গোয়িং টু অ্যাটেন্ড আর টিউশন ক্লাস, আমাকে একটি টিউশন ক্লাসে অ্যাটেন্ড করতে হবে বা যেতে হবে। সমীর বলছে ওকে সি ইউ, ওকে আবার পরে দেখা হবে। অরফ ওকে বাই। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখলাম এই কথোপকথনটি দুজনের মধ্যে। তো এরপর নাম্বার 7 যে এক্সারসাইজ দেওয়া যায়, এখানে মনে হচ্ছে রাইট আ স্টোরি, একটা গল্প লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে, ইউজিং দ্য গিভেন হিন্টস, এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্যে গিভ আ টাইটেল টু দ্য স্টোরি, এবং স্টোরিটার বা গল্পটার একটা নাম দিতে হবে। তো এখানে কী হিন্টস দেওয়া আছে দেখো, রিটার্নিং ফ্রম আ এডুকেশনাল এক্সকারশন বাই বাস, একটা বাসে করে একটা শিক্ষামূলক একটা ভ্রমণে করে বাড়ি ফিরছিলে। নাইট জার্নি, এবং সেটা ছিল রাতের একটা জার্নি। সাডেন ব্রেকডাউন, এবং হঠাৎ করে মানে গাড়ি বিকল হয়ে পড়লো, গাড়ি খারাপ হয়ে গেল। টায়ার্স পাংচার, এবং তারপর কী হলো, টায়ার পাংচার হয়ে গেল, মানে গাড়ি খারাপ হয়ে গেল বলতে গাড়িটা টায়ার পাংচার হয়ে গেছে। হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স, এবং সেখানে তোমাদের 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। অ্যাট আ লোনলি প্লেস, একটা নির্জন জায়গায়। টায়ার্স ফিক্সড, তারপর টায়ার ঠিক করা হলো। ব্যাক হোম, তারপর তোমরা ফিরে আসলে। এই যে মানে এই আউটলাইনগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলোর সাহায্যে তোমাকে লিখতে হবে। অর্থাৎ তুমি কোনো এডুকেশনাল একটা হচ্ছে ভ্রমণে গিয়েছিলে, এবং সেখান থেকে রাত্রে বাড়ি ফিরছিলে, হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেলো, টায়ার পাংচার হয়ে গেল, এবং তারপর সেখানে নির্জন জায়গায় 2 ঘন্টা তোমরা সব দাঁড়িয়েছিলে, 2 ঘন্টা ধরে সেখানে টায়ারটা ঠিক করা হলো। ঠিক করার পর আবার সেখান থেকে তোমরা সেই বাসে করে বাড়ি ফিরে আসলে। তো এরকম যে ব্যাপার মানে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোকেই মানে বাক্য তৈরি করে বা সেন্টেন্স তৈরি করে আমাদের লিখতে হবে। তো দেখো আমরা এটার একটা নাম দিচ্ছি হরিবেল বাস জার্নি, মানে ভয়ঙ্কর একটা বাস যাত্রা। তো অ্যান এক্সকারশন টু হাজারদুয়ারি ইন মুর্শিদাবাদ ওয়াজ অর্গানাইজড বাই আওয়ার স্কুল লাস্ট সানডে, মানে গত রবিবারে আমাদের স্কুলের দ্বারা এই মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছিল। উই অল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, আমরা সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষিকাগণ ওয়ার্কড অ্যারাউন্ড হাজারদুয়ারি অল দ্য ডে, মানে সারাদিন ধরে হাজারদুয়ারিতে আমরা ঘুরে ঘুরে হেঁটে সমস্ত কিছু দেখেছিলাম। ওয়েন ইভিনিং কেম ডাউন, যখন সন্ধ্যা নেমে আসলো, উই স্টার্টেড আওয়ার ব্যাক জার্নি, আমরা মানে আমাদের যে ফিরে আসার যে জার্নি সেটা শুরু করলাম। টু কাম ব্যাক হোম, মানে বাড়ি ফিরে আসার জন্য। অন দ্য ওয়ে, রাস্তায় মানে রাস্তায় বা পথে আর কি, ঠিক আছে, সাডেনলি হঠাৎ করে দ্য ড্রাইভার অফ আওয়ার বাস, আমাদের যে বাসের যে ড্রাইভার রিয়েলাইজড, মানে বুঝতে পারলো, দ্যাট ওয়ান অফ দ্য টায়ার্স অফ আওয়ার বাস ওয়াজ পাংচার্ড মানে কি বাস্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে, যদি আমাদের বাসের একটা চাকা বাস্ট হয়ে গেছে, এটা হচ্ছে গাড়ির যে ড্রাইভার তিনি বুঝতে পারলেন। উই গট ডাউন, আমরা নেমে পড়লাম ফ্রম দ্য বাস থেকে, অ্যাট দ্য লনলি প্লেস, সেই নির্জন, লনলি মানে নির্জন, সেই নির্জন জায়গাতে। উই হ্যাড টু ওয়েট, আমাদের অপেক্ষা করতে হয়েছিল, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। অ্যাট আ লোনলি প্লেস, সেই নির্জন জায়গায়। ইন দ্য ডার্ক নাইট, সেই অন্ধকার রাত্রিতে। দ্য পাংচার টুক 2 আওয়ার্স টু বি ফিক্সড অ্যান্ড, তো দেখো দ্য পাংচার টুক 2 আওয়ার্স টু বি ফিক্সড, মানে পাংচারটা ঠিক করতে আমাদের 2 ঘন্টার সময় লেগেছিল। অ্যান্ড উই রিস্টার্ট আওয়ার জার্নি টু হোম, এবং তারপর আমরা আবার আমাদের যে বাড়ি ফেরার যে যাত্রা সেটা আবার আমরা রিস্টার্ট করলাম বা পুনরায় আবার শুরু করলাম। অ্যানিওয়ে, যাই হোক, উই রিচড হোম সেফলি, আমরা নিরাপদে বাড়ি ফিরলাম। ইট ওয়াজ আ হরিবেল এক্সপিরিয়েন্স ফর আস, এবং এটা ছিল আমাদের কাছে একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, যে নির্জন জায়গায় আমরা 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, বাস খারাপ হয়ে গিয়েছিল, ঠিক আছে, এটা এইভাবে আমরা এটাকে লিখলাম। তো দেখো এখানে তোমাদের কিন্তু লেসন 1 এর যে গল্পটা তোমাদের ছিল সেটা আমরা পড়লাম, এবং তারপর যে তোমাদের প্রশ্নগুলো দেওয়া ছিল সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের যে 2 নম্বর লেসন রয়েছে অল অ্যাবাউট আ ডগ, এই যে তোমাদের প্রশ্নটি রয়েছে এটা আমরা সম্পূর্ণ পড়বো, এবং তারপর এখানে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর আমরা কিন্তু আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই লাইক করবে, এবং ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।